জমি বিবাদকে কেন্দ্র করে জলপাইগুড়ির রাজগঞ্জে ভাঙচুর টাটা গাড়ির সেলস ও সার্ভিস সেন্টারে শোরুমের কর্মচারীদের মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, শোরুমের মূল গেটে তালা দিয়ে দেওয়ার অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ জমা দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন শোরুমের মালিক। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজগঞ্জ ব্লকের বন্ধুনগর এলাকায় সেল অ্যান্ড সার্ভিস সেন্টারে দুষ্কৃতীদের হামলা। গতকাল আমরা দেখেছি এখানে রীতিমতো হামলা চালিয়েছে এবং যে মূল গেট যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই গেটে যেটা অভিযোগ, সমাজ বিরোধী কিছু লোকজন এসে এই গেটে তালা মেরে দিয়েছিল এবং ভিতরে আটকা পড়ে গিয়েছিল মালিক পক্ষ। একাধিক গাড়ি এখানে ভাঙচুর করা হয়েছে। আমি সেই ছবিটাই দেখাচ্ছি। এখানে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার কাঁচ ভাঙা, ঢিল মেরে এই গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। এরকম একাধিক গাড়িতে তারা কালকে ভাঙচুর চালায় এবং মালিক পক্ষের যেটা অভিযোগ, তোলাবাজি, মূলত তোলাবাজি। পাশাপাশি এই মালিক পক্ষের এই শোরুমের পাশেই 10 কাঠা জমি রয়েছে, সেই জমিটি দখলের চেষ্টা করছে, এমনটাই অভিযোগ করছে কিন্তু মালিক পক্ষ। একাধিকবার এই ঘটনা প্রায় চলছে, 40 দিন ধরে এখানে তাণ্ডব চলছে। একাধিকবার মালিকপক্ষ পুলিশকে জানিয়েছে এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, কিন্তু কোনো সুরা হয়নি। যদি এই তাণ্ডব বন্ধ না হয় তাহলে কিন্তু তারা শোরুম বন্ধ করে অন্যত্র চলে যাবে, এমনটাই কিন্তু বলছে মালিকপক্ষ। ক্যামেরা রাজদীপ মন্ডল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। শোরুমের বাইরে আমার ওই জমিনের মধ্যে ওরা এনক্রোচমেন্ট করছে। আমরা কোর্ট থেকে অর্ডারও আছে আমার। ওরা অন্য কেউ দাগে ইনজেকশন নিয়ে আসে আমার জমিনে কাজ করছে, দুটা দাগই আলাদা আলাদা। 40 দিন থেকে এখানে সমস্যা চলছে। আমরা বাড়ি বাড়ি ওসিকে কমপ্লেন দিচ্ছি, ওরা শুনছে না। মাল্টিপল এফআইআর করে দিয়েছি, ওসি কাছে, ডিসিপি, এসিপি কে কাছে গিয়েছি, ডিসিপি কাছে গিয়েছি, কমিশনার সাহেবের কাছে গিয়েছি, কিন্তু অ্যাকশন তো কিছু হচ্ছে না। অনেকে বলছে খালি একইবার আপনি বাড়ি বাড়ি কমপ্লেন দিয়ে দেন, কমপ্লেন দিলে ওরা বেলেবল সেকশন দিয়ে বেল করিয়ে নিচ্ছে। গাড়ি টাড়ি ছিল, টেম্পু ভেঙে দিয়েছে পুরো। আর আমাদেরকে ওই রড দিয়ে আমার দুটা ছেলেকে মারতে গেল। পুরো ফুটেজ আপনাকে অলরেডি আমি শেয়ার করেছি। কটা গাড়ি ভাঙচুর করেছে? 3টা গাড়ি। এই গাড়িটাও একটা গাড়ি, এটা গাড়ি বাইরে ছিল, এটা ভিতরে লোক ছিল, আমার দাদা বসেছিল, পাথর মারলো ওদেরকে মারার জন্য, এটা পালাই গেছে। তারপরে পুরো গেটটা লক করে দিয়েছে, হস্টেজ করে দিয়েছে 100 জন লোককে। এদের মূলত দাবিটা কি? এদেরকে 10-15 লাখ টাকা লাগে যখন তখন, আর প্রত্যেক যা গাড়ি আসে এদের কাছে ডিটি কালেকশন করে। এই পুরো পিডব্লিউডি করে এনক্রোচমেন্ট করে দিয়েছে। জলপাইগুড়ির এই ঘটনায় পুলিশকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি, অভিযোগ করছেন শোরুমের মালিক। যদিও শোরুমের মালিক পক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে দুষ্কৃতীরা। আমাদের লোকগুলা কাজ করতেছিল, তো আমি বাড়ি গেছি খাইতে। খাওয়া দাওয়ার পরে দেখতেছি বিশাল অনেক লোকজন নিয়ে ঢুকে গেছে, গাড়ি ঘোড়া নিয়ে। ঢুকার পরে বিশাল এখানে দাঁড়ায় থাকে, বলতেছে মাল টাল সব তুলো। গাড়িটার উপরে উঠালো রড সিমি যা আসলো। 50 দাগে আমরা যখন কাজ করতে পারবো না, তাহলে আপনি কেন ঢুকবেন 50 দাগ দিয়ে? জায়গা তো একটাই, দুইটা তো না। এখন ব্যাপার হচ্ছে, ভিতরে আমার 4.5 বিঘা জমি ঢুকে গেছে। উনি এই 10 কাঠার জন্য এত লাফালাফিটা কেন করতেছে? কি পুরাটাই আমার, পুরাটাই আমার। আমি 12 থেকে জমিটা ধরে আছি, এখন 26 চলতেছে। তখন 12 আগে আমি আসছি, তারপরে উনি বাউন্ডারি করতেছে। তখন আমাকে কেন না করলো না? উনি হচ্ছে ডিটের মালিক আর আমি হচ্ছি খতিয়ানের মালিক। জলপাইগুড়ির রাজগঞ্জে গাড়ির শোরুমে যেভাবে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আর এই ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। জমি দখলের নেপথ্যে তৃণমূল নেতাদের মদত রয়েছে, আক্রমণ বিজেপির। আমাদের রাজ্য থেকে ব্যবসায়ীরা এমনিতে পালিয়ে যাচ্ছে, শুধু টাটা নয়। আজকে টাটার একটা সামান্য গোষ্ঠী, টাটা তো পালিয়ে গেছে, কিন্তু টাটার একটা অংশ কাজ চলছে এই বন্ধুনগরে। তৃণমূলের নেতাদের অত্যাচারে যদি এটাও পালিয়ে যায়, ওরা 200-250 লোকে কাজ করে, 200-300 লোকে কাজ করে, তারা বন্ধ করতে বাধ্য হবে। আর এটা তৃণমূলের কালচার, কৃষ্টি, আর এরা তাদের তোলার উপরে নির্ভর করে চলে। জমি সংক্রান্ত সমস্যা হচ্ছে, এর সাথে শ্রমিক ইউনিয়নের কোনো বলতে গেলে লিঙ্ক, যোগ নেই। ব্লক সভাপতি উনার সাথেও যোগাযোগ করেনি। আমি আজ জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি, আমার সাথে উনি যোগাযোগ করেননি। স্বাভাবিকভাবে
উনি থানা পুলিশ কোর্ট কাছারি যা করছেন ওনার এখতিয়ার আছে। আর যদি কেউ অন্যায় কাজ করছে, যে কাজ করতে দিব না বা দাদাগিরি বা টাকা পয়সা চাচ্ছে, আমরা বলবো পুলিশকে ইমিডিয়েট অ্যাকশন নিন। এসআইআর নিয়ে শনিবার ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই চিঠির ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক এসআইআর প্রক্রিয়া। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে এসআইআর নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, পাল্টা আক্রমণ শানিয়ে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছি, এসআইআর প্রক্রিয়া বর্তমানে যে অবস্থায় রয়েছে তা অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক। এসআইআর আবহে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, এসআইআর প্রক্রিয়ার পরিকাঠামো পুনরায় মূল্যায়ন করা হোক, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের ওপর ফিরিয়ে আনা হোক মানুষের বিশ্বাস। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। 43 দিনে তৃতীয়বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর আগের দুটি চিঠির মতো এবারও চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা পর্যালোচনা ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। এর জেরে গোটা প্রক্রিয়াটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের তরফে একাধিকবার নতুন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা নিয়ে গোড়া থেকেই সরব তৃণমূল। অতীতেও এসআইআর স্থগিতের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। এই প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভিন্ন সময় যে নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, উল্টে পরস্পর বিরোধী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এ নিয়ে স্বচ্ছতার যেমন অভাব রয়েছে, তেমনি জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য স্তরের আধিকারিকদের পরিকল্পনারও অভাব রয়েছে। তার দাবি, এইসব কারণেই এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে এবং এর উপর বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যে কথাটা বলে এসছেন সেটাই আবার তিনি চিঠিতে লিখেছেন, যে অমানবিক হয়ে পড়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন কোনো একটা দলকে, এবং আরও স্পষ্ট করে বলতে গেলে বিজেপিকে তাদের সহযোগী টিম হিসাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এসব করছেন। আসলে নির্বাচন কমিশন ভেবেছিল বিহার সহ বাকি রাজ্যে যেভাবে করে নেওয়া যায়, বাংলার মাটিটার তো একটু অন্যরকম, বাংলার মাটিতে যে এত সহজে দখল করা যায় না সেটা তাদের বোঝা উচিত ছিল। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে ভোটারদের নাম বাদ যাওয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সম্মতি না নিয়ে বা তাদের না জানিয়েই আইটি সিস্টেমকে অপব্যবহার করে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। এটা তো ফাইনাল লিস্ট নয়, সংশোধন দিলে পরে সংশোধন যদি না হয় এবং ফাইনাল লিস্ট বেরিয়ে যায় তখন অভিযোগ করতে বলবেন, এখন কেন অভিযোগ করছে? শুনানি নিয়েও চিঠিতে একাধিক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়েই শুনানির জন্য ডাকা হচ্ছে ভোটারদের। বয়স্ক এবং অসুস্থদের শুনানিতে ডাকা নিয়েও আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর এনুমারেশন পর্বে বিএলওদের সঙ্গে বিএলএরা থাকলেও শুনানি পর্বে কেন তাদের থাকতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন চিঠিতে করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করার অধিকার প্রত্যেকের আছে। যদি মনে হয় কোনো জায়গায় বিচ্যুতি আছে, আপনারা সুপ্রিম কোর্টে চলে যান, তার দরজা খোলা। একবার গিয়েছিলেন, কি হয়েছে আপনারা জানেন, না বলাই ভালো। সব মিলিয়ে এসআইআর নিয়ে তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির চাপানোতর থামার কোনো লক্ষণ নেই। শিবাশিস মৌলিক, বিশ্বজিৎ দাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।